This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। TV9 বাংলায় স্বাগত। হটস্পটে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দেবী পক্ষের আগে পুজোর উদ্বোধন হয়ে গেল। কলকাতার 3টে বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। আপনারা কি প্ল্যান করতে শুরু করেছেন? কবে থেকে ঠাকুর দেখতে বেরোবেন, কোথায় কোথায় যাবেন? আমিও আজকে কিন্তু একটা পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখন একটু অপেক্ষা করতে হবে, কারণ আলো জ্বলুক, আলো ঝলমলে পুজো প্যান্ডেলের ছবি দেখাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি কোন কোন খবর ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেগুলো একটুখানি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। মানে কোন কোন ইস্যুর দিকে আমরা পুজো প্যান্ডেলের আগে নজর রাখবো, খবরের দিকে নজর রাখবো। সেটা হচ্ছে ভিখারি নেতার এমনই অবস্থা যে ভিখারির থেকেও কাটমানি নিতে হয়। যিনি নিজের দিন যাপন করেন ভিক্ষা করে, তার থেকেও নাকি কাটমানি নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। এই দিনও দেখতে হলো। দ্বিতীয় ইস্যু দুর্নীতির স্বীকারোক্তি। মানে পঞ্চায়েত সদস্যের স্বামী বলছেন যে সরকারি ত্রিপল না বেচলে খাবো কি করে, মানে খাওয়ার টাকাও নেই, সেই টাকাটার জন্য আপনাকে সরকারি ত্রিপল বেচতে হবে। এরকমই অবস্থা। এটা কোথায় ঘটেছে, কি বলছেন তিনি এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবো আপনাদেরকে। তৃতীয় ইস্যু হচ্ছে নবাবগড়ে সবাই নবাব, কেউ কারোর কোনো কথা শোনে না। প্রত্যেকেই নিজেকে নবাব ভাবছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত তো সবাই মিলে নেয় না। নবাব যখন প্রত্যেকে ভাবছে, সবাই বলছে আমারটাই শুনতে হবে, কিন্তু আদতে কার কথা শোনা হচ্ছে, কি অবস্থা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে হয়েছে বললাম, তৃণমূলের জামানায় শাসক দলের বিরুদ্ধে যদি সব থেকে বড় কোনো অভিযোগ বিরোধীরা করে থাকে, সেটা কি দুর্নীতির অভিযোগ, এমনকি কাটমানি নেওয়ার অভিযোগ। শাসক দলের বড়, মেজ, ছোট, এমনকি কুচো নেতাদের বিরুদ্ধেও না কমন অভিযোগ হচ্ছে কাটমানি। কাজ হলেই টাকা দিতে হবে, তাহলে ভিখারিকেও ছাড়বেন না আপনারা। তার কাছে বাটি নিয়ে বসতে হচ্ছে তৃণমূলের নেতাদের। কাটমানির জুলুম থেকে ছাড় পেলেন না নদিয়ার পলাশীর এক ভিক্ষুক। ভাঙাচোরা ঘরে থাকেন ওই প্রৌঢ়া। দেখতেই পাচ্ছেন, আমরা পাশে দেখাচ্ছি, ওই ঘরে থাকার অবস্থা নয়। আর যেহেতু তিনি কোনো ঘর পাননি, তাই একটা পাকা ঘরের জন্য আবেদন করেছিলেন, অনেক পঞ্চায়েতে ঘুরেছেন। শেষমেশ বাংলা আবাস যোজনার জন্য তার ঘরের টাকা বরাদ্দ হয়েছে। হ্যাঁ, জানেন তো, খুব তাড়াতাড়ি 60,000 টাকা পেয়েও যান। কিন্তু এই 60,000 টাকা প্রথম কিস্তি পাওয়ার পর কি হলো শুনবেন, শুনুন। ওই টাকা চাইছিলাম। কিসের টাকা? ঘরের টাকা। কত টাকা? ওই আমার কাছে 60,000 দিয়েছে, আবার বছর 20,000 দিতে হবে। আপনি কি দিয়েছেন? না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? 60,000। আপনার অ্যাকাউন্টে 60,000 ঢুকেছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী সমর দাসকে 60,000 থেকে 7,000 টাকা দিতে হয়েছিল এই চন্দনা সর্দারকে। তারপরও উৎপাত থামেনি। অভিযোগ এরপরও আরো টাকা চাওয়া হয়েছে। ভাবুন, 60,000 টাকা পেতে না পেতেই হরিণ লুট শুরু হয়ে গেল। আজ 7,000 চাই, কাল চাই আরো 20,000, আবার 20,000টা পেয়ে গেলে পরশু দিন হয়তো আবার 30,000 টাকা চাইবেন। মানে আস্তে আস্তে পারলে গোটা 60,000 টাকাটাই তিনি নিয়ে নেন। শেষ পর্যন্ত রুখে দাঁড়ান এই প্রৌঢ়া। মুখের উপর বলে দেন আর টাকা হবে না। ভাবুন, সরকারি প্রকল্পের ঘর পেতে গেলে শাসক নেতাকে জলপানি দিতেই হবে। সেই অঙ্ক তো নেহাত কম নয়। তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগও নতুন নয়। বারবার বাংলায় এসে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরা। স্বাভাবিক এই কাটমানির অভিযোগগুলো বিরোধীদের হাতে তো অস্ত্র তুলে দেওয়া। ऐसा कोई काम नहीं है जो बंगाल में बिना कट कमीशन के होता हो। अनाज बांटने में भ्रष्टाचार, स्वास्थ्य की सेवाओं में भी भ्रष्टाचार, कट मनी का जो बोलबाला बंगाल में हुआ है, उसको समाप्त करने का एकमात्र रास्ता है बंगाल में 26 में भारतीय जनता पार्टी की सरकार। ভিখারির থেকেও কাটমানি। তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ স্পষ্ট শুনলেন সেই তৃণমূল নেতা। আমাদের ক্যামেরার সামনে কি বলছেন শুনুন তো। মানে যার বিরুদ্ধে মূলত অভিযোগ, তিনি কি বলছেন শুনুন। অভিযোগটা আমার নামে এসছে, এটা আমি এখন শুনতে পারলাম। কথা হচ্ছে এই বিষয়টা একবার সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা একবারে গরিব মানুষ, চন্দনা সর্দার নামে যে ব্যক্তিরা, যে একবার গরিব মানুষ, ওরা ভিক্ষা করে খায়। ওদের কাছে টাকা চাওয়া মানে একটা পাপ করার বিষয়। ওরকম জায়গা থেকে আমরা দূরে আছি।
কারণ ওরা এগুলো একটা সাধারণ একটা পরিকল্পনা, একটা মিথ্যা একটা গল্প, এই বিষয়ে কোনো আমার ধারণা নেই। এই ব্যক্তির বক্তব্য যদি আপনি আগে শুনতেন তাহলে ভাবতেন তো কি সহানুভূতিশীল নেতা। অভিযোগ তো কেউ স্বীকার করেন না এক চান্সে যে না আমি কাটমানি নিয়েছি, কজনকে বলতে শুনেছেন। হ্যাঁ, তারপরে অবশ্য আমি এমন একটা খবর দেখাবো যেখানে তৃণমূল নেতা বলছেন যে আমি খাবো কি করে, সরকারি ত্রিপল নামে ছিল, সেদিকে আসছি। কিন্তু স্বাভাবিকভাবে এই মানুষের মধ্যে যে রিয়াকশন দেখলাম, তিনি তো স্বীকার করবেন না যে আমি 7,000 টাকা নিয়েছি, পরে আবার 20,000 টাকা চেয়েছি, আবারও টাকা চাওয়ার প্ল্যান ছিল। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়েরও হয়েছিল এই ব্যক্তির বিরুদ্ধে যিনি টাকা চেয়েছিলেন। তারপর কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? শুনুন তো। ওই মহিলা 2টো ইনস্টলমেন্ট পেয়েছেন এবং বাড়ি কমপ্লিট করেছেন। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং এই যে কমপ্লেন দিয়েছে এটাতে আমি আপনাদের এটা শিওর করতে পারি যে টোটাল একটা ইন্সপেকশন করব আমরা, এবং যদি দোষী হয় তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসন তদন্ত শুরু করেছেন, দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেবেন মানে ব্যবস্থা নেওয়ার যদি কোনো রকম উদাহরণ থাকতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো। কারণ এই ঘটনাগুলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রত্যেক দিন তুলে ধরি, তবু তো ঘটনা কমছে না। যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে তো ঘটনা কমবে না, হচ্ছে না। তবে বিরোধীদের অন্তর্তদন্ত কিন্তু শেষ হয়নি। তৃণমূলকে চড়া সুরে বিজছে তারা। পাল্টা কি যুক্ত শাসক দলেরই অন্য কেউ? একজন ভিখারির কাছ থেকে কাটমানি আর তোলাবাজি হাত পেতে নিচ্ছেন দলীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। মানে এর চেয়ে বাজে কথা কোনো কিছু হতে পারে না। অবস্থা ভিক্ষুকদের থেকেও খারাপ। বাংলার অবস্থা আমাদের ভিক্ষুকদের জন্য উপযুক্ত নয়। এখানে মানুষকে ভিক্ষাও দেওয়া যাবে না। আপনি বললেন, আমি আপনার মারফতে এই প্রথমবার শুনলাম এরকম কোন অভিযোগ করেছে হয়তো, কিন্তু আমার কাছে এরকম কোন অভিযোগ আসেনি। আসলে গোটা তৃণমূল দলটা নিচ থেকে ওপর পর্যন্ত তোলাবাজিতে ভরে গিয়েছে। এরপর কদিন পর দেখবেন তৃণমূল কংগ্রেস এলাকায় যারা বসে বাটি নিয়ে ভিক্ষা করে তাদের কাছ থেকেও তাদের ওই ছোট্ট চিল্লার বারে ছোট্ট খুচরোর যে বাটি, সেই বাটি থেকেও হচ্ছে কমিশন কাটমানি খাবে। এদের অবস্থা এই জায়গায় চলে গেছে। ভিডিও সাহেবকে অনুরোধ করব যে তিনি যাতে নিরপেক্ষভাবে ব্যাপারটা মানে যাচাই করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেন। একটা বিষয় কিন্তু স্পষ্ট দেখি, জানেন তো, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে পাল্টা বেশ যুক্তি থাকে আর বিরোধীরা বেঁধে, কিন্তু সমস্যার কোনো সমাধানের জন্য তারা এগিয়ে আসেন না। 2019-এর লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর দলে ভাবমূর্তি ফেরাতে অন্যরকম পদক্ষেপ করেছিলেন কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের কেউ কাটমানি নিলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কোনো কোনো ক্ষেত্রে তা আবার বুমেরাংও হয়ে দাঁড়িয়েছিল। তবে পলাশীর প্রান্তরে যে অভিযোগ উঠল তার লজ্জা অবশ্য সহজে কিন্তু ঢাকা যাবে না। মানে বুঝতে পারলেন এই বক্তব্য, এই ব্যক্তি তিনি কিন্তু স্বীকার করলেন না তিনি কাটমানি চেয়েছেন। গত বছরে ভয়াবহ বন্যার ত্রাণের দুর্নীতির তথ্য প্রকাশ্যে আরো আসছে। কেন বলছি? দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, মানে আমি যদি এই জায়গাটা পরিষ্কার করে বলি, এইখানে নৌকো নিতে গেলে সরকার টাকা দেয়, ঠিক আছে, নৌকার জন্য সরকারি টাকা, কারণ প্রত্যেক বছরে বন্যা, তাই সরকারি একটা বরাদ্দই থাকে, টাকা দিতে হবে, সাধারণ মানুষকে টাকা দিতে হয় না। কিন্তু এখানে কি হচ্ছে শুনুন। চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের যিনি ট্যাক্স কালেক্টর রয়েছেন তিনি নিজে মাঝি সেজে ফেলেছেন আর সরকার থেকে 3,30,000 টাকা তুলেছেন। অথচ নৌকো কিন্তু পাচ্ছেন না এলাকার মানুষ, ওষুধ পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, ঘরের ছাদে বন্দি অবস্থায় রয়েছেন। মালদার ভূতনি, পশ্চিম রতনপুরে বালির বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। সরকার টাকা দিচ্ছে নৌকার জন্য, ট্যাক্স কালেক্টর মাঝি সেজে টাকা তুলে নিচ্ছে। এদিকে সাধারণ মানুষকে নৌকো পেতে গেলে 1200 থেকে 1500 টাকা চাওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, দেখুন সবার পক্ষে না ওই গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে গিয়ে কে কোথায় দুর্নীতি করছে এটা সত্যি কোনো দলের নেতৃত্বের পক্ষেই দেখা সম্ভব হয় না। কিন্তু এই অভিযোগ এলে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটাতে কেউ সাহস পায় না। একদিকে গঙ্গা, অন্যদিকে ফুলহাট ফুসছে, দুই নদীর সারাশি চাপে বিধ্বস্ত ভূতনির লক্ষ লক্ষ মানুষ, অন্যদিকে তারা এই ধরনের দুর্নীতির কবলেও পড়ছে। এখন টিএমসি যে দুর্নীতি যা করেছে সবাই বলছে বেশ করেছি, কারণ কেউ কিছু করতে পারছে না, টিকিও ধরতে পারছে না। দেখা যাক, ইডি লেগেছে, কিছু তো রাস্তা বেরোবে এবং মানুষের যে হতাশা সেটা কাটবে। দলীয়ভাবে আমরা তদন্ত করে দেখে আমরা যেন বানভাসী মানুষরা ঠিকমতো আশ্রয় এবং খাবার পায় তার সুব্যবস্থা করবার জন্য প্রশাসনকে বলবো। মালদায় যেমন বাঁধ ভাঙা দুর্নীতি, সেই কথা আপনাদের শোনালাম। মালদার পাশের জেলার দিকে নজর রাখি, মুর্শিদাবাদ, যেখানে বাঁধ ভাঙা খেয়েই বললে খুব একটা ভুল হবে না, কারণ মালদা
পর মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ নবাবী শহর, তাই প্রত্যেকে নিজেকে নবাব ভাবেন। আসলে জেলাটার নাম মুর্শিদাবাদ, প্রত্যেকেই নবাব হতে চান। শাসক দলের জেলা সভাপতির ডান দিকে যেতে বললে চেয়ারম্যান বাঁ দিকে চলে যান। এবার গন্ডগোল তৃণমূলের যোগদান নিয়ে। বিধানসভা ভোটের আগে তা নিয়ে জঙ্গিপুরে প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়ক। এই মুহূর্তে অন্য দল থেকে তৃণমূলে কাউকে নেওয়া যাবে না, রাজ্য নেতৃত্বের নির্দেশ বলে হুইপ জারি জঙ্গিপুরের তৃণমূল সাংসদ তথা তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের। জেলা সভাপতির নির্দেশ এদিকে মানতে রাজি নন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন, যিনি আবার জেলার চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রীও। দলটার নাম তো তৃণমূল, তাহলে চেয়ারম্যানের কথা কেন সভাপতির কথা শুনবেন এবং সভাপতির কথা কেন চেয়ারম্যান শুনবেন? আমরা জনসাধারণের সেবক, মাননীয় মুখ্যমন্ত্রী জনসভার সেবক। মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন এটা বলতে পারে না যে আমার দল কেউ করো না। যে বলেছে তার ব্যক্তিগত ব্যাপার, দলে কেউ যোগদান করলে আমাকে বলুক, আমি যোগদান করাবো। আচ্ছা, জাকির হোসেনের কথা আপনাদের মনে আছে? সেই গত বিধানসভা ভোটের আগে তিনি আসছিলেন কলকাতায়, মনে আছে? নমিনেশন মনে হয় দিতে আসছিলেন, খুব যদি ভুল না করি। ট্রেন ধরতে এসে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছিলেন জাকির। ভোটে জিতেছিলেন, তবে মন্ত্রিত্ব তার আর থাকেনি। জেলা রাজনীতি শিল্পপতি জাকির ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন, আর উত্থান হচ্ছিল তার পাশাপাশি খলিলুর রহমানের। সবার পদ গিয়েছে, কিন্তু খলিলুর বছর 3 ধরে সভাপতি পদেই রয়েছে না। তা যেন ক্রমশ দলের অন্য নেতাদের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠছে। শুধু জাকির নন, তৃণমূলের একের পর এক বিধায়কের মুখে কিন্তু আর আগল থাকছে না। সবার টার্গেট জঙ্গিপুরের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি খলিলুর। মেলা আছে রে, ওরকম প্রেসিডেন্ট তো মেলা আছে দেশে, প্রেসিডেন্ট এরকম তো মেলা আছে। খলিলুর রহমান প্রেসিডেন্ট, ওরকম যুব প্রেসিডেন্ট, ছাত্র প্রেসিডেন্ট, মেলা প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কি দাম আছে? প্রেসিডেন্ট ওরকম তো মেলা আছে রে, ওরকম প্রেসিডেন্ট তো মেলা আছে দেশে, প্রেসিডেন্ট এরকম তো মেলা আছে। খলিলুর রহমান প্রেসিডেন্ট, ওরকম যুব প্রেসিডেন্ট, ছাত্র প্রেসিডেন্ট, মেলা প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কি দাম আছে? প্রেসিডেন্ট খলিলুরও অবশ্য জানেন তো প্রকাশ্যে সাথে পাচ্ছে থাকেন না। নবাবের জেলায় তৃণমূল নেতাদের গলাগলি সে অর্থে কিন্তু কখনোই ছিল না। ভোট আসতে এবার দাঁত নখ বেরিয়ে পড়ছে, বিরোধীরাও লোপ্পা বল পেয়ে সপাটে চালাচ্ছে। তৃণমূল পার্টি ক্ষতবিক্ষত হয়ে যায়, সেটাকে পুলিশ ধরা লাগিয়ে দেয়, থানায় ডাকবে, এই সব একসঙ্গে চল, ধরবো, সব মিটে যাবে। এখন কে মানছে না কার নির্দেশ সেটা তো আমরা বলতে পারবো না, সেটা তাদের দলীয় ব্যাপার। যে ওদের গোষ্ঠী কোন্দল আছে, এই গোষ্ঠী কোন্দলের মধ্যে দিয়ে এক গোষ্ঠীর লোক আর এক গোষ্ঠীতে যোগ দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ নবাব তালুকে তৃণমূলে সবাই যেন নবাব, আর জায়গির কেউ ছেড়ে কথা বলছে না, সহজে ছাড়তেও চাইছে না। পূর্ব মেদিনীপুরে এবার পাঁশকুড়ার দিকে যদি নজর রাখি, সেখানে তো এক গাড়ির চালক নিজেকে জায়গিরই মনে করতেন, তাই না? সরকারি হাসপাতালের মধ্যেই একের পর এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ, পুরুষ কর্মীদের যৌন হেনস্থা। জাহির আব্বাসের কুকর্মের ফর্দ এত তাড়াতাড়ি কিন্তু শেষ হচ্ছে না। এবার ভয়ানক অভিযোগ, গর্ভধারণ করতে গেলেও নাকি জাহিরের অনুমতি নিতে হতো। চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের এক মহিলা কর্মীর, শুনুন। বাদ দিল জাহির আব্বাস খান, বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। হওয়ার পর কাগজপত্র নিয়ে আমি দরখাস্ত জমা দিতে গেছিলাম, তখন আমাকে সবার সামনে জাহির আব্বাস খান এরকম ভাবে কোশ্চেন করছে যে তুই কাকে বলে বাচ্চা নিয়েছিস। হাসপাতালে আমি আমার ডিউটি আমি আবার আগের মতোই করতে চাই, ওই কাজ না হলে আমার আর কিছু নেই। অর্থাৎ অভিযোগ শেষে যেটা দাঁড়াচ্ছে, জাহির আব্বাস সরকারি হাসপাতালে সমান্তরাল প্রশাসন চালাতেন। মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করলে কাঁচি করে দিতেন, আর প্রতিবাদ করলেই নাকি ছাঁটাইয়ের হুঁশিয়ারিও দেওয়া হতো। ছোট মুখ্যমন্ত্রী, সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়, নাম তো জাহির আব্বাস, ভোট অনেকে দেয় 30-32%। কালিয়াগঞ্জেরও যাবে, মাটিগাড়ারও সাদ্দাম, একই মডেল, সেম মডেল। আর যার প্রশ্রয় এতবার বরন্ত জাহিরে, তিনি কি বলছেন TV9 বাংলা ক্যামেরার সামনে, শুনুন। দুজন এসেছিলেন, তারা কাজের চাপের জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন বা কাজ ছাড়ানো হয়েছিল। যাই হোক, কোম্পানি যা করেছিলেন আমার জানা নেই। যদি ওনারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এনাদের কেসটা আপনারা একটু দেখুন গুরুত্ব দিয়ে, এবার কোম্পানি ডিসিশন নেবে।
তিনি কিছুই জানেন না। এদিকে এই ঘটনায় তো গতকাল রাজ্য মহিলা কমিশনের সদস্যরা গিয়েছিলেন আর জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও গিয়েছিলেন। তাদের চোখে পুরো বিষয়টা কেমন ভাবে ধরা পড়ছে? সে বলবে যে না এবার তুমি মা হতে পারো, তারপরে সেই মেয়েটি মা হতে যাবে, তার স্বামীর সঙ্গে সহবাস করে মা হওয়ার ভিত্তিটা তৈরি করবে। এটা তো একটা অবিশ্বাস্য একটা ঘটনা। পাঁশকুড়া হাসপাতালের কলঙ্কিত ইতিহাসে জাহির আব্বাসকে বাদ দিয়ে একটা নতুন করে ইতিহাস তৈরি করতে পারবে, আমি সেটাই আশা করছি। হাতিবাগান সর্বজনীন টালা প্রত্যয় এবং শ্রীভূমির পুজো উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি শ্রীভূমি থেকে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। প্রদীপ্ত, জানি আগামীকাল সন্ধ্যে 7টার পর হয়তো সাধারণদের জন্য খুলে দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, কি দেখছো বলো তো? পুজো কিরকম? অনেকে তো ছবি তুলছেন তোমার পেছনে দাঁড়িয়ে। একেবারেই তাই, কিন্তু এখানে প্রবেশাধিকার আছে যারা ক্লাবের সঙ্গে জড়িত তাদের, কারণ সাধারণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে দেখো যে ফিতেটা, এই ফিতেটা রাখা হয়েছিল মুখ্যমন্ত্রীর জন্যে, কিন্তু তিনি বলেছেন যে দেবীপক্ষের আগে মাতৃমূর্তির তিনি উন্মোচন করবেন না, এবং ভেতরেও যে মাতৃমূর্তি রয়েছে শ্রীভূমির বা স্পোর্টিং ক্লাবের 53 বছরে তারা পা দিয়েছে, আর সেখানেও কিন্তু এই মুহূর্তে আবরণে ঢাকা রয়েছে, এবং আগামীকাল সন্ধ্যে 7টার পর সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারবেন এবং তারপর থেকে দর্শনার্থীরা আসবেন। শ্রীভূমি মানেই মানুষের ভিড় হয়, প্রচুর মানুষ আসেন, এটা খুব স্বাভাবিকভাবেই, এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোক্তা সুজিত বসু সহ বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এখানে ছিলেন, ডিজি ফায়ার ছিলেন, তাদের নাম করে যাতে ভিড়ের বিষয়টি দেখে নেওয়া হয় সেই কথাও কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ আগামীকাল সন্ধ্যে 7টা থেকেই এখানে প্রচুর মানুষ আসবেন, খুব স্বাভাবিকভাবেই শ্রীভূমি একদম প্রচুর মানুষ ভিড় করবেন আগামীকাল সন্ধ্যে 7টা থেকে। আমাদেরও নজর থাকছে ভিড়ের দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। ট্রাম্পের H1B ভিসা নীতি নিয়ে আশঙ্কায় ভারতীয় আইটি সেক্টর। ভারতের আইটি সেক্টরের উপর বড়সড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক পর্যালোচনার পর জানিয়েছেন ন্যাসকম। নতুন নিয়মে অনিশ্চয়তা মুখে বহু আইটি সংস্থা, বিবৃতি দিয়ে দাবি আইটি সংস্থাগুলির শীর্ষ সংগঠনে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।